জিপিএইচ ইস্পাত নিবেদিত। প্রিয় দর্শক, চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে এনটিভির বিশেষ অনুষ্ঠান জিপিএইচ ইস্পাত কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়ে আপনারা করোনা ভাইরাস সম্পর্কে এবং এই ভাইরাসের বর্তমান চিত্র, বৈশ্বিক অবস্থা সম্পর্কে নিশ্চয়ই আরও বেশি জানতে পারবেন এবং সেই জানানোর জন্য আজকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন দেশের দুইজন অতিথি এবং দেশের বাইরের একজন। আমি প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। সাথে আছেন অধ্যাপক ডক্টর নাজমা শাহিন, সাবেক পরিচালক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং দেশের বাইরে চীন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার মিসবাহুল ফেরদৌস, ফুয়াই হাসপাতাল, বেইজিং, চায়না। তো আমরা যে বিষয়টি নিয়ে প্রতিদিনই আমাদের অনুষ্ঠান শুরু করি, স্বাস্থ্য অধিদপ্তর তারা নিয়মিত আমাদেরকে সর্বশেষ সংবাদটি দিয়ে থাকে 2:30টার সময়, এবং তারপরে যেহেতু আমাদের অনুষ্ঠানের শুরুতেই আজকের যে দিনের চিত্র সেটি নিয়ে আমাদের আলোচনা শুরু করি। আজকের যে চিত্রটি আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন থেকে কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে আমাদের নতুন করে আক্রান্ত হয়েছেন 786 জন, আর আজকে মৃত্যুর সংখ্যা মাত্র 1 জন। সেই হিসেবে মৃত্যুর সংখ্যা কমেছে, গতকালকে 5 জন ছিল, এবং তবে আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় 100, অর্থাৎ 98 জন বেড়েছে। গতকালকে ছিল সেটি 688। তো আমি প্রথমেই অধ্যাপক আবু ইউসুফ ফকির, আপনার কাছে জানতে চাই যে বিষয়টি, যে আমরা গত 3 দিনের তুলনাও যদি করি, সেইখানে দেখছি যে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বাড়ছে, প্রতিদিন প্রায় 565 থেকে আজকে 786 জন, 3 দিনের ব্যবধানে। তো এই যে চিত্রটি দেখছেন আক্রান্তের, সেটি আসলে আমাদের জন্য উদ্বেগজনক কিনা? নিঃসন্দেহে এটি তো আসলে আমাদের জন্য উদ্বেগজনক যে গ্রাফ তো ডে বাই ডে আপনার উপরের দিকে যাচ্ছে। এটা তো আসলে আরও এটা বাড়বে এর জন্য, কারণ আমাদের যে লকডাউনটি আমরা যেভাবে করেছিলাম আসলে কিন্তু প্রকৃতপক্ষে লকডাউনটি কিন্তু সেভাবে বাস্তবায়ন হয় নাই। যার কিছুটা রেসপন্সিবল আমাদের জনগণ, যে আমরা ওইভাবে নিজেরা সতর্ক থাকিনি। পাশাপাশি লকডাউনের প্রক্রিয়াটা অনেকটা হালকা পাতলাভাবে ছিল। আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আর্থ সামাজিক অবস্থা চিন্তা করে লকডাউনটা শিথিল থাকায় সেটি কিন্তু পুরোপুরি যে লকডাউনের যে সিস্টেম বা কারফিউ সিস্টেম ওইভাবে কিন্তু আসলে আমরা করতে পারিনি, যার জন্য জনগণের মধ্যে মিক্সিং হয়েছে, এবং মিক্সিং হওয়ার জন্য কিন্তু এটা বেড়ে যাচ্ছে। হয়তো আগামী কয়েকদিন আশা করি আমাদের মনে হচ্ছে যে গ্রাফ দেখে যে আরও বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে মৃত্যু সংখ্যা কিন্তু অনেকটা 10-এর নিচে আছে। আজকে 1 জন মাত্র মারা গিয়েছেন এবং গতকালকে সেটি ছিল 5। আমরা মৃত্যু সংখ্যা কিন্তু কম দেখছি। আমরা প্রতিদিনই বলি যে কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু যেহেতু মৃত্যু হচ্ছে, সংখ্যাটা কম। সেই ক্ষেত্রে এটি কি আসলে আরেক দিক থেকে আমাদের আশাবাদী হওয়ার কোনো জায়গা আছে যে আমরা রোগটিকে শারীরিকভাবে আমরা প্রতিরোধ করতে পারছি? এটা দুইটা জিনিস আছে। এখন যে অর্গানিজমের যে ভিরুলেন্সি, এটা একটা ফ্যাক্টর। যেমন আপনার থেকে চীন থেকে যে অর্গানিজমগুলো হয়েছে সেটা দেখা যাচ্ছে তাদের ভিরুলেন্সি ওরকম বেশি না। আবার ইটালি থেকে যারা আসছেন তাদের ভিরুলেন্সি অনেক বেশি। তারপর আছে ম্যান টু ম্যান ইন্ডিভিজুয়াল ব্যাপার আছে। তারপরে ওয়েদার একটা ফ্যাক্টর, যে আপনার হিউমিডিটি, টেম্পারেচার, এগুলো মিলে সব কিছু মিলে। আবার বয়স্ক লোকদের যেহেতু কোমরবিডিটি থাকে, তাদের কিন্তু দেখা যায় আপনার ডিজিজের সিরিয়াসনেসটা বেশি থাকে। যেমন ধরেন আপনার 80% রুগী কিন্তু আমাদের থাকে এসিমটোমেটিক অথবা মাইল্ড সিমটম থাকে, যাদেরকে আমরা মাইল্ড মডারেট বলি। আর যে 20% রুগী আছে যাদেরকে আমরা সিভিয়ার বলি, যে 20% 15% সিভিয়ার, আর 5% আছে ক্রিটিক্যাল যেগুলো অক্সিজেন সাপ্লাই লাগে অথবা আপনার আইসিইউ লাগে। আইসিইউ লাগে যে রোগীগুলা, সেই রোগীগুলো বেসিক্যালি আসলে খুবই ক্রিটিক্যাল। কারণ আইসিইউ মানে যেগুলো কি ভেন্টিলেশন মেশিনে দেওয়া হয়,
সেই রোগীগুলো ভালো হওয়ার চান্স সারা পৃথিবীব্যাপী খুবই কম। আর এমনি যে আমরা আইসিইউতে যে রাখি, যে শুধু অক্সিজেন থেরাপি দেওয়া হয়, সেখানে কিন্তু এরা অনেকেই ভালো হয়ে ইতিমধ্যে বাড়িও চলে গেছে। আমি আবু ইউসুফ ফকির আপনার কাছে আবারও আসবো, তার আগে একটু যুক্ত হই চায়নাতে যিনি আছেন ডাক্তার মিসবাহুল ফেরদৌস আপনার কাছে। আমরা জানি যে চায়না, বিশেষ করে উহান যেখান থেকে এই ভাইরাসের উৎপত্তি, সেই উহান কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে এবং চায়নায় সব কিছু এখন খুলে দেওয়া হচ্ছে। তো সেইখানে আসলে লকডাউনটা কিভাবে করা হয়েছিল এবং এত দ্রুততম সময়ে চায়না কিভাবে সেখান থেকে কামব্যাক করলো, আমরা এখনকার পরিস্থিতি এবং তাদের লকডাউন অবস্থাটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ এনটিভিকে আমাকে ইনভাইট করার জন্য। আমি প্রথম থেকে কিছু কথা বলি, যেমন উহান। সবাই জানি যে উহান থেকে এই ডিজিজটা অনেকভাবে বেশিভাবে ছড়িয়ে পড়েছিল এবং লকডাউনটা প্রথমে কিন্তু উহানে শুরু হয়েছিল, এরপর অন্যান্য সিটি আস্তে আস্তে করে লকডাউন করেছিল। তো আসলে লকডাউনের ডেফিনেশনটা কিন্তু একটু ভিন্ন চিত্র বাংলাদেশ এবং চায়নার লকডাউন ডেফিনেশনটা। কারণ চায়নাতে যখন লকডাউন হয়েছিল, বাসা থেকে কিন্তু কেউ বের হয়নি। যাদের প্রয়োজন ছিল তারা অ্যাম্বুলেন্সকে কল করতো, অ্যাম্বুলেন্স এসে পেশেন্টকে নিয়ে যেত হসপিটালে। হসপিটালে যাওয়ার সাথে সাথে কিন্তু তাদের একটা মাস পিপল, মোর দেন 200,000, তার মানে 2 লাখ মানুষকে তারা ইনভেস্টিগেশন করেছিল কোভিড-19 জন্য। যাদের পজিটিভ হয়েছিল তাদেরকে সাথে সাথে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন যেটাকে বলা হয় সেটা করেছিল। আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু হোম কোয়ারেন্টাইনকেও বিভিন্নভাবে হয়তো উৎসাহিত করা হয়েছে, কিন্তু চায়নার প্রেক্ষাপটটা পুরোপুরি ডিফারেন্ট। যাদের পজিটিভ বা যাদের পজিটিভ কন্ট্যাক্ট ছিল তাদেরকে পুরোপুরি আলাদাভাবে একটা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে নিয়ে গিয়েছিল। এবং অন্যান্য সিটিগুলো যেগুলো ছিল, যেমন বেইজিং, সাংহাই, গন্দং, শ্যানদং, এই বড় বড় সিটিগুলিকেও কিন্তু যখন কোয়ারেন্টাইন ছিল, অ্যাবসলিউটলি একজন মানুষও কিন্তু কোনো প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হয়নি। যাদের প্রয়োজন ছিল খাবারের, তারা অনলাইনে খাওয়া অর্ডার করত। যাদের চিকিৎসা দরকার ছিল তারা ফিভার ক্লিনিকে যেত। এবং যখন চায়না আস্তে আস্তে করে সবকিছু কন্ট্রোলে নিয়ে এসেছিল, তখন একটা সিটি মানে যে সিটিগুলিতে রোগীর কোভিড-19 প্রকোপটা কম, সেই সিটি প্রথমে খুলেছে। এবং খোলার সাথে সাথে কিন্তু চায়নাতে একটা সিস্টেম খুব ভালো, প্রতিটা জায়গায় কিন্তু তাদের টেম্পারেচার পরীক্ষা করার জন্য প্রত্যেকটা জায়গায় তারা একটা স্টেপ বাই স্টেপ করেছে। একটা মানুষ বাসা থেকে বের হবে, তার টেম্পারেচার একটা কন্ট্রোল করবে বা চেক করবে। কেউ হসপিটালে যাবে, তাকেও চেক করতে হবে। কেউ বাস স্টেশনে গেল, তাকেও চেক করতে হবে। তো এই চেকিং এর কারণে কিন্তু বিভিন্ন মানুষ যারা কোভিড-19 ছিল তারা কিন্তু একটা লাইন বা একটা চক্রের মধ্যে এসে হসপিটালে বা কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে চলে গিয়েছে। এবং চায়না যখন দেখেছে সবকিছু এভরিথিং ইজ কন্ট্রোল, সর্বশেষ কিন্তু আই থিঙ্ক এপ্রিল 8 বা এপ্রিল 10-এ উহানের লকডাউনটা শিথিল করেছিল। এখন বর্তমানে চায়নাতে লকডাউন বলতে তেমন কিছু নেই, এভরিথিং ইজ ওপেন লাইফ। ডাক্তার মিসবাহুল, আপনি যেহেতু একজন বাংলাদেশি চিকিৎসক সেখানে কর্মরত আছেন, নিশ্চয়ই আপনার দেশের দিকেও পর্যবেক্ষণ রাখছেন এখানকার অবস্থা সম্পর্কিত। সেই ক্ষেত্রে আমাদের দেশে যে পরিস্থিতি এখন আমরা প্রতিদিনই দেখছি যে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেটি 10,000 ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। আমরা উন্নত বিশ্বে যখন সেই আক্রান্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে যায় তখন তাদেরকে দেখেছিলাম কঠোর অবস্থা এবং লকডাউন অবস্থা কিন্তু অনেক কঠোর ছিল। উল্টো দিকে আমাদের দেশে যেটি হচ্ছে, যখন আমরা 10,000 ছাড়িয়েছি সেখানে কিন্তু আমাদের লকডাউন শিথিল করা হচ্ছে। এবং আপনি যে চায়নায় রয়েছেন সেখানের অবস্থা আপনি পর্যবেক্ষণ করেছেন, আপনি দেশের খবরও রাখছেন। আপনার কাছে কি মনে হয় আমরা কি এই শিথিলতায় কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে কিনা সামনের সময়ে? আচ্ছা, দেখুন, আমি একজন খুব সামান্য একজন ডাক্তার, হ্যাঁ, আমার পলিসি মেকার না, বাট আমি একজন ডাক্তার হিসেবে এটা বলতে পারি, শিথিলতা মানে হলো সামনে খারাপ দিন আসছে। ইটালি বা যে সমস্ত কান্ট্রি কিন্তু শিথিল করে দিয়েছিল লাইফস্টাইলটাকে, ওই কান্ট্রিগুলি কিন্তু খুব মানে খারাপভাবে কিন্তু খুব মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু তারা পড়েছে। কোভিড-19 যখন তারা হোম লকডাউন করেনি, হোম কোয়ারেন্টাইন করেনি, জনজীবনকে তারা শিথিল করে দিয়েছিল, তখন কিন্তু ওই কান্ট্রিগুলি, ইউরোপিয়ান অনেকগুলি কান্ট্রি কিন্তু খুব খারাপভাবে কিন্তু কোভিড-19কে ফেস করেছে। তো আমাদের দেশের যারা পলিসি মেকার হয়তো কিছুটা শিথিল করছেন, কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে মনে করি শিথিল করার কারণে পরিস্থিতি ভালো হবে না, পরিস্থিতি হয়তো আরো খারাপভাবে
সামনে আমাদেরকে হয়তো ফেস করতে হতে পারে। মিসবাহ, আপনার কাছে আবারও আসবো, তার আগে একটু ডক্টর নাজমা শাহীন আপনার কাছে যেতে চাই যে বলা হচ্ছে লকডাউন শিথিলতার কারণে যে এই ভাইরাসের সংক্রমণ হয়তো বাড়তে পারে, আবার অনেকেই বলছেন যে আমাদের বাংলাদেশের মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি এখন আমাদের একটি বড় ভরসার জায়গা। তো আপনার কাছে কি মনে হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেই অবস্থায় আছে? আমরা পুষ্টিগত দিক থেকে আমাদের অবস্থাটি কি আসলে? না, সেইভাবে যদি বলেন যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তাহলে কি আমেরিকা ইতালির জনসংখ্যার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না? তারা কি তাদের খাদ্য ব্যবস্থাপনা কি ওর অত খারাপ ছিল, তারা আমাদের থেকে খারাপ খাচ্ছে? সেইভাবে বলা যাবে না যে বাংলাদেশের মানে রোগ প্রতিরোধ কারণে আমাদের কোভিড-19 আক্রান্ত করছে। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমরা পুষ্টির ভূমিকাটাকে সবসময় মানে অত গুরুত্ব দেই না, কিন্তু পুষ্টির ভূমিকাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একদম মায়ের গর্ভে ভ্রূণ থেকে শুরু করে যেমন পুষ্টির ভূমিকা একটা শিশু গড়ে ওঠার জন্য, সেরকম এখন করোনায়ও এসে দেখা যাচ্ছে যে যেখানে কোনো চিকিৎসা নাই, যেখানে কোনো ভ্যাকসিন নাই কিংবা কোনো ঔষধ নাই তাকে চিকিৎসা করার, সেখানে আমরা কিন্তু শেষ পর্যন্ত ভরসা করছি আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে। এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতাতে কিন্তু পুষ্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং সেখানে আমরা দেখি যে কিছু কিছু পুষ্টি উপাদান আছে খাবারের, যেগুলো নাকি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয়। তার মধ্যে যেরকম ইতিমধ্যেই সবাই আপনারা জানেন, যেরকম ভিটামিন সির একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। এবং একজন ডাক্তার উনি বললেন, এবং উহানেও ওনারা যে এত সিরিয়াস কোভিড পেশেন্ট ম্যানেজমেন্টে কিন্তু ওনারা হাই ডোজ ভিটামিন সি দিয়ে তার ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করার চেষ্টা করেছে, এবং যেটা পরবর্তীতে আমেরিকাতেও তারা সেই ম্যানেজমেন্টটাকে অনুসরণ করছে। তাছাড়া আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ভিটামিন ডির একটা শ্বাসতন্ত্রের মানে রেসপিরেটরি হেলথের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ভিটামিন, যেটা আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ খাবারের সাথে খাওয়ার কথা। এবং ভিটামিন ডি যেটা আছে, যেটা হচ্ছে যে আমাদের স্কিনের নিচে থাকে, সেটা রৌদ্রের আলোতে গেলে, অনেকেই বলেন সূর্যের রশ্মিতে ভিটামিন ডি আছে, সূর্যের রশ্মিতে কোনো ভিটামিন ডি থাকে না। ভিটামিন ডি প্রিকারসার, যেটা আমরা খাবারের মধ্য থেকে পাই, উৎস পাই, সেটা আমাদের চামড়ার নিচে থাকে। সেটা যখন ইউভি রেডিয়েশন, সূর্যের আলো থেকে ইউভি রশ্মি আমাদের গায়ের উপর পড়ে, তখন সেটা তার অ্যাক্টিভ ফর্মে যায়, যেটা শরীরে কাজ করে। এবং দেখা যাচ্ছে যে অনেক গবেষণার ফলে দেখা যাচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা কিংবা নিউমোনিয়ার ক্ষেত্রে ভিটামিন ডি একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিংবা এই সমস্ত রোগের সাথে যুদ্ধ করার জন্য মানুষের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, সেটাকে কিন্তু ভিটামিন ডি অনেক বেশি সহায়তা করে। তাছাড়া জিঙ্ক আছে, যেরকম জিঙ্ক আমাদের এই ভিটামিন সি, ডি এবং জিঙ্কের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? আমরা তো সবাই দেখছি যে যখন শুনলাম ভিটামিন সি আমাদের খুব এই রোগ প্রতিরোধে সহায়তা করবে, সবাই লেবু কিনা শুরু করলাম, এবং সেই লেবু এক পর্যায়ে দুষ্প্রাপ্য হয়ে গেল বাজারে। তো এই সোর্সগুলো আসলে কি কি আছে যেগুলো বিকল্প সোর্স হিসেবে আমরা নিতে পারি? যেটা হচ্ছে যে আমরা 2013-তে আমাদের ফুড কম্পোজিশন টেবিলটাকে আপডেট করেছি। তখন যেটা হলো যে ভিটামিন সিটা আমি কিভাবে ল্যাবরেটরিতে মাপবো, সেটার একটা রিকমেন্ডেড মেথড আছে, এবং সেটা হলো এইচপিএলসিতে করতে হয়। আগের যে ভ্যালুগুলো ছিল সেটা সেই মেথড ফলো করে করা হয় নাই, এবং আমরা ওই একেবারে রিকমেন্ডেড মেথড ফলো করে অ্যানালিসিস করার পরে আমাদের কাছে যে তথ্য, সবচেয়ে বেশি ভিটামিন সি হচ্ছে আমলকিতে, তারপরে হচ্ছে পেয়ারা, তারপরে জাম্বুরা, আমরা, এবং আমার তালিকায় 10 নম্বরে হচ্ছে লেবু। আচ্ছা, যাই হোক, এখন যেটা হচ্ছে যে লেবু যখন শুনলো তখন সবাই মিলে লেবু কিনতে শুরু করলো, এবং লেবু এনে ফ্রিজে বাজার থেকে কিনে বাজারে এর চাহিদা বাড়িয়ে ফেললো, যার ফলে দামও বেড়ে গেল। কিন্তু ভিটামিন সি এর বেলায় যে জিনিসটা, সেটা হচ্ছে যে শাকসবজিতেও প্রচুর ভিটামিন সি আছে, কিন্তু শাকসবজিগুলো যেহেতু
আমরা রান্না করে খাই, এটা কিন্তু হিট সেন্সিটিভ একটা ভিটামিন। এটা যদি তাপ দেওয়া হয় এটা কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যায় এবং সেটা কিন্তু শরীরের যে কার্যকরী ভূমিকা রাখা সেটা রাখতে পারে না। সেই কারণে দেখা যায় যে ভিটামিন সিটা যদি আমি ফ্রেশ ফলের মাধ্যমে খাই, সেটা পরিমাণে কম হলেও সেটা আমার শরীরের জন্য তাজা ফলমূল খাওয়া উচিত। ডক্টর নাজমা শাহীন, আপনার কাছে আবারও ফিরে আসবো আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। তার আগে একটু আবু ইউসুফ ফকির তার কাছে যেতে চাই, যে বিষয়টি আসলে আলোচনায় শুনছিলাম, যে চায়নার লকডাউনের বাস্তবতা এবং আমাদের দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর যে ভরসা করা, যে শিথিলতা লকডাউনের ক্ষেত্রে। আমি আবু ইউসুফ ফকির আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ে নীতি নির্ধারণের সাথে যুক্ত রয়েছেন, আমাদের যে ক্রাইসিস ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স রয়েছে আসলে তারা কি ধরনের সুপারিশ করছেন আমাদেরকে, এবং আপনাদেরকে কি ধরনের সুপারিশ দিয়েছেন তারা? তাদের কাছ থেকে কি সুপারিশ পেয়েছেন? জি, আমি এই কয়েকদিন বেশ এটার উপর পড়াশোনা করে স্প্যানিশ ফ্লু, যেটা 1918, 19, 20 এই 3 বছর ছিল, তখন আপনার প্রথম বিশ্বযুদ্ধ সারা বিশ্বব্যাপী চলতেছিল। এবং স্প্যানিশ ফ্লুতে কোনো বলে যে 5 কোটি লোক, আবার কেউ বলে 10 কোটি লোক মারা গেছে স্প্যানিশ ফ্লুতে। এবং স্প্যানিশ ফ্লুতে এখানে একটি জিনিস আছে, সাইটোকাইনিন স্ট্রং। এটা আপা বা আমাদের ডাক্তার যারা তারা ভালো বুঝবে, যাদের বডির ইমিউন মেকানিজম থাকে, অ্যান্টিবডি রিয়াকশন করে সাইটোকাইনিন স্ট্রং তৈরি করে। এবং স্প্যানিশ ফ্লুতে দেখা গেছে যে আমাদের যারা ইয়াং পিপল এবং তারাই বেশি মারা গেছে। তার কারণ কি, তাদের বডিতে যেহেতু ইমিউন মেকানিজম ভালো ছিল, ইমিউন মেকানিজম ভালো থাকার জন্য অ্যান্টিবডি রিয়াকশন করে এই স্ট্রংটা অনেক বেশি হয়। এবং এই সাইটোকাইনিন স্ট্রং হওয়ার জন্য ওই প্রথম বিশ্বযুদ্ধে যে স্প্যানিশ ফ্লু হয়, সেখানে আমাদের প্রায় 5 থেকে 10 কোটি লোক মারা গেছে। তখন বিশ্বে হয়তো লোক সংখ্যাই ছিল মাত্র 200 কোটির মতো। তাই সবসময় যে, আর এখানে কিন্তু তাই সার্স ভাইরাস বা মার্স ভাইরাস যেটি আপনি বলেন, তারপর করোনা ভাইরাস বলেন, এখানে জেনোমের মধ্যে 80% মিল হচ্ছে আপনার আমাদের সার্স ভাইরাসের সাথে, আর 50% মিল হচ্ছে মার্স ভাইরাসের সাথে। যার জন্য এগুলো সিমিলার ক্রাইটেরিয়া অনেকগুলো আছে। এবং এখানে কিন্তু সাইটোকাইনিন স্ট্রং হয়। আমি মেডিসিনের ডাক্তারদের সাথে কথা বলেছি, পাশাপাশি এই চিকিৎসার পাশাপাশি স্টেরয়েড দেওয়া, আপনার NSAID যেগুলো বলে নন ইনফ্লামেটরি স্টেরয়েড, আর কি নন স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগ, যেমন অ্যাসপিরিন, এই ড্রাগগুলো দেওয়ার জন্য, বা আপনার লিকুইড ট্রেন যেই রিলিজ সাবস্টেন্স হয় সেই সাবস্টেন্সকে ব্লক দেওয়ার জন্য। তারপরে এখানে কিন্তু ব্যাসেল এগুলা ইনজুরি হওয়ার জন্য প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়, এবং প্লাটিলেট অ্যাগ্রিগেশন হওয়ার জন্য আপনার DIC যে মাইক্রোভ্যাসকুলার থ্রোম্বাই হয়ে বিশেষ করে লাংস এবং অনেক অর্গানই ইনভলভ হয়। এই ট্রিটমেন্টগুলোর মডালিটি প্রতিদিনই কিন্তু আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে দেখতে পারেন প্রতিদিনই কিন্তু ডিজিজের প্যাটার্ন এবং ডিজিজের সাথে মরবিডিটি এগুলা নতুন যোগ হচ্ছে এবং ট্রিটমেন্টের চেঞ্জ হচ্ছে। আরেকটা জিনিস আমি গতকালকে পরশু আমি আমাদের যমুনা টিভিতে দেখতেছিলাম এবং পরে আমি নেট ঘাটলাম, সেটা হচ্ছে যে আপনার এই করোনা ভাইরাস উইথ কাওয়াসাকি ডিজিজটা ইউজুয়ালি বাচ্চাদের হয় 2 থেকে 5 বছর বয়সে। দেখা যায় 5 দিন জ্বর থাকার সাথে সাথে তাদের সারা বডি লাল হয়ে যায় এবং টাংটি দেখা যায় স্ট্রবেরির মতো লাল হয়ে যায়, কনজাংটিভাইটিস হয়। এবং এই রোগীগুলা ডিটেকশন করে তাদেরকে আপনার অ্যান্টিবডি দিতে হয়। অ্যান্টিবডি ট্রিটমেন্টটা দেওয়া এক্সপেন্সিভ, প্রায় একটা রোগীকে ট্রিটমেন্ট দিতে গেলে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ যায়। কিন্তু আমার ডাক্তারদের প্রতি অনুরোধ, আপনারা অবশ্যই করোনা ডিজিজ উইথ কাওয়াসাকি এটা পড়বেন, কারণ অনেক এখন বাচ্চা কাচ্চা মানুষ কম নেয়, অনেকেরই অ্যাফোর্ড করার অ্যাবিলিটি আছে। রাষ্ট্র যদি অ্যাফোর্ড করতে না পারে সেখানে দরকার হলে ব্যক্তি কিনে ব্যবহার করবে। আর এটি যদি আপনি ব্যবহার না করেন কাওয়াসাকি ডিজিজ অ্যান্টিবডি, সেই ক্ষেত্রে দেখা যাবে তার করোনারি আর্টারি অ্যানোরিজম হবে এবং সেই বাচ্চাটি বিভিন্ন ভ্যাসেল ব্লক হয়ে তার অ্যাম্পুটেশন করা লাগতে পারে। এমনকি সেখানে আপনার প্রায় 2 to 5% কেসে আপনার মৃত্যুর ঝুঁকিও আছে। তা আমাদের এই ট্রিটমেন্ট মডালিটি তো প্রতিদিন চেঞ্জ করা প্রয়োজন আছে। আবু ইউসুফ ফকির,
আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আপনার কাছে ফিরবো আবার। আমি একটু ডাক্তার মিসবাহুলের কাছে যেতে চাই। যে বিষয়টি মিসবাহুল বলছিলেন যে চায়নাতে এখন আসলে লকডাউন বলতে তেমন কিছুই নেই, সব স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো আপনি যেই হাসপাতালে কর্মরত রয়েছেন সেখানকার অবস্থা কীরকম? রোগীরা কি চিকিৎসা নিতে আসছেন কিংবা সাধারণ মানুষের চলাচল কেমন দেখছেন? জি, ধন্যবাদ। আমার হসপিটাল হচ্ছে ফোয়াই হসপিটাল। এটাকে বলা হয় ন্যাশনাল সেন্টার ফর দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা সোজা বাংলা হচ্ছে জাতীয় হৃদরোগ হাসপাতাল, বেইজিং, চায়না। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট হসপিটাল ইন চায়না এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট হসপিটাল ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের হসপিটাল হচ্ছে 1400 বেডের, অনলি ফর দ্য কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি পেশেন্টরা এখানে ভর্তি হয়। তো 2 মাস বা 2.5 মাস আগে যখন কোভিড-19 প্রকোপ খুব বেশি ছিল, সেই সময়ে আমরা এক্সেপ্ট ইমার্জেন্সি পিসিআই ছাড়া, এক্সেপ্ট ইমার্জেন্সি অপারেশন ছাড়া আমরা নর্মাল যেগুলি প্রসিজিওর ছিল সেগুলি আমরা বন্ধ রেখেছিলাম। গত 1.5 মাস আগে থেকে আমাদের হসপিটালে নর্মাল প্রসিজিওর ওপেন করেছে এবং গত 3 মাসে পুরো চায়নাতে যে সমস্ত কমপ্লিকেটেড কেসগুলি ছিল, চায়না বেইজিং ফোয়াই হসপিটাল আসার জন্য ওয়েট করছিল, আমরা একটা লিস্ট করেছি এবং একটা ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে গত সপ্তাহে আমরা একসাথে 60 পেশেন্টদের, মোর দেন 55 বা 60, এইটা একটা নাম্বার, আমরা 100% ব্লক যাদেরকে বলা হয় খুব কমপ্লেক্স পিসিআই, আমরা সেটা খুব সাকসেসফুলি 60 জন পেশেন্টের সিটিও কেস আমরা সাকসেসফুলি সম্পন্ন করেছি। আমি একটা কথা যোগ করতে চাই, আমি জানুয়ারি 28 সৌদি আরব থেকে যখন চায়নাতে ব্যাক করেছিলাম একটা কনফারেন্স শেষ করে, আমি 14 দিন হোম কোয়ারেন্টাইনে ছিলাম। 14 দিন শেষ করে যখন আমি হসপিটালে জয়েন করেছিলাম, আমি তখন ফিভার ক্লিনিকে আমি টানা 1 মাস কাজ করেছি। আমি তখন কিন্তু আমাদের যত ধরনের প্রোটেকশন ছিল একজন ডাক্তার হিসেবে, আমি সবকিছুই আমার হসপিটাল থেকে পেয়েছি। আমি আরো কিছু অ্যাড করতে চাই, আমি গত 1 মাস ধরে দেখছি আমাদের ইয়ং ডাক্তার যারা আছেন বাংলাদেশে, তাদেরকে আসলে আমি ডাক্তার বলবো না, আমি তাদেরকে বলবো তারা হচ্ছে ট্রু ফাইটার, যারা দেশের জন্য জীবন বাজি রেখে চিকিৎসা দিচ্ছে। তারা জানে যে এটা একটা সুইসাইডাল মিশন, যে কোনো সময় তারা কোভিড-19 পজিটিভ হতে পারে। তারপরও কিন্তু আমাদের ইয়ং জেনারেশন ডাক্তাররা ঝাঁপিয়ে পড়েছে এই কোভিড-19 এর ওয়ার এগেনস্ট ইন বাংলাদেশে। শুধু আমি আমাদের যারা শ্রদ্ধেয় স্যার এবং যারা পলিসি মেকাররা আমাদের এই ভয়েসগুলি শুনছেন, আমি একটাই বলবো, আমাদের ডাক্তারদেরকে যত দ্রুত পারেন, যতটুকু সম্ভব তাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা নিন। ডাক্তার মিসবাহুল, আপনার কাছে ফিরবো। আমাদের এই মুহূর্তে একটি বিরতিতে যেতে হবে, শুনবো আপনাদের আলোচনা। আপনারা তিনজনই আমাদের সাথে থাকুন। যে আলোচনাটি করছিলাম, ডাক্তার মিসবাহুল উনি বলছিলেন যে চিকিৎসকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যারা এই কোভিড-19 ফাইটার হিসেবে কাজ করছেন আমাদের দেশে, তো সেই বিষয়টি সূত্র ধরেই ডাক্তার আবু ইউসুফ ফকির আপনার কাছে যেতে চাই। আসলে চিকিৎসকদের যেমন সুরক্ষার প্রয়োজন, দেশের নাগরিক সবারই সুরক্ষার প্রয়োজন এই করোনা ভাইরাসের মহামারী থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা যে চিত্রটি শুরুতে আপনার সাথে আলোচনা করছিলাম যে একদিকে যখন আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন আমাদের লকডাউন শিথিল করা হচ্ছে। তো এই বিষয়টি আসলে আমাদের জন্য কি পরিণতি ডেকে আনতে পারে? সত্যি কথা বলতে আমাদের জন্য এটা একটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কারণ আপনি এখন হচ্ছে আমাদের ডিজের পিক সময়, এই সময়তে যত মানুষ মিক্স হবে, যত মানুষের ক্লোজ কন্ট্যাক্টে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরও কন্টামিনেটেড বা ইনফেক্টেড হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। কারণ এই যে মার্কেটগুলো খুলে দেওয়া, তারপরে যেমন ধরেন এই যে ইফতারি যে বিক্রি করতেছে, সেখানে ধরেন আপনি একটা পেঁয়াজু বা অথবা জিলেপি আমি কিনলাম, আমি কিন্তু জানি না যে এই জিলেপিটার মধ্যে হাসি দিছে কিনা, আমি কিন্তু জিলেপিটা সানন দিয়ে খেয়ে ফেলতেছি। কিন্তু এটা যদি আমি একটু গরম না করে খাই, তাহলে তো সেখান থেকে ঝুঁকি আপনার আরও বেশি বেড়ে যায়। বিশেষ করে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তো এই ঝুঁকিগুলো নিঃসন্দেহে থাকে। তারপরে যত বেশি লোকের সাথে আপনি মিশবেন, তত বেশি চান্স অফ ইনফেকশনের চান্সটা তো অনেক বেশি বেড়ে যায়। কিন্তু নিঃসন্দেহে, আর যেহেতু আমাদের এটা করতে হচ্ছে দেশের আর্থ সামাজিক অবস্থা চিন্তা করে, কারণ আমাদের গরিব রাষ্ট্র, আমাদের এতগুলা লোক এবং দরিদ্র সীমার নিচে অনেক লোক বেশি বাস করে, এটা চিন্তা করি হয়তো এদিকে আর্থসামাজিক অবস্থার কারণেই মানুষকে এই ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে, শুধুমাত্র কি এটি কারণ?
এটা তো একটা বড় কারণ, নিঃসন্দেহে এটা তো একটি বড় কারণ আসলে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে আপনারা যারা স্বাস্থ্য অধিদপ্তরে রয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা নীতি নির্ধারণী কাজের সাথে যুক্ত রয়েছেন, আমরা জানি যে একটি টাস্ক ফোর্স রয়েছে এই কোভিড-19-এর জন্য, তো তারা আসলে কি ধরনের পরামর্শ দিচ্ছেন? এটিকে শিথিল করার কোনো পরামর্শ দিয়েছেন? আসলে সত্যি কথা বলতে কি, এটা আমরা আমাদের বাংলাদেশে এটা আসলে আমরা অনেকটা কম্প্রোমাইজ থিওরির মধ্যে আসলে গেছি। আসলে যদি সত্যিকার অর্থে লকডাউন বলেন, আমি মনে করি যে ওই যে আমাদের মেজবা ভাই যেটা বললো যে ওইটি ওরকম লকডাউন হওয়া উচিত ছিল, যে রাস্তায় বাইর হলে গুলি করা, যে ওটা হলেই আপনার পারফেক্ট হতো। কিন্তু আমরা তো শুরুতেই তো আসলে ওইভাবে পারি নাই। তারপর মাঝখানে যে গার্মেন্টস শ্রমিকরা ঢাকায় আসলো, আবার তারা ব্যাক করলো, আসলে আমাদের লকডাউন প্রক্রিয়াটা যথাযথ আসলে ছিল না। ওই যথাযথ যদি থাকতো তাহলে হয়তো আমাদের এতদিনে হয়তো আমাদের আরও অবস্থা ভালো হতো। তাহলে এইসব ঢিলে ঢালা লকডাউনে কি কোনো কাজ হবে নাকি লকডাউন একেবারে উঠিয়ে দেওয়া উচিত? না, কাজ হবে না তা না, কিন্তু আপনি পার্টিকুলার টাইমে যদি আপনি অ্যান্টিবায়োটিক খান, ওটা যে পারফেক্ট কাজ করবে, আপনি ঢিলে ঢালাভাবে করলে তো ওটার তো ফসল আপনি পাবেন না। পরীক্ষার আগে যেই ছাত্রটি খুব মনোযোগ দিয়ে পড়ে সে যেরকম বেনিফিট পায়, যে হালকাভাবে পড়ে সে তো আর ওই বেনিফিট পাবে না। জি, আবু ইউসুফ ফকির, আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই ডক্টর নাজমা শাহিন, আপনার কাছে যেতে চাচ্ছি। নাজমা শাহিন, আপনি যে বিষয়টি বলছিলেন যে ভিটামিনের সোর্স যেটি রয়েছে, সেই খাদ্যের তালিকা মানুষ কিভাবে নিবে, এবং আসলে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে দৈনন্দিন আমরা যে খাদ্য গ্রহণ করে থাকি তার মাধ্যমে আমরা আসলে এই করোনাকালীন সময়ে কীভাবে সুরক্ষা পেতে পারি, কোন খাবারগুলো আমাদের দৈনন্দিন তালিকায় বেশি রাখা উচিত? বিশেষ করে আপনি দরিদ্র মানুষের কথা বিবেচনা করে যদি বলেন, যারা এই মুহূর্তে আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। আসলে যে জিনিসটা হচ্ছে যে দরিদ্র মানুষের কথা যদি বলেন, লকডাউনের কারণে যে সিচুয়েশনটা হয়েছে, এখন কিন্তু তারা দুবেলা খাবারই পাচ্ছে না। তো সেখানে যদি তাকে করোনা সুরক্ষার জন্য আমি বলি যে তাকে প্রচুর ভিটামিন সি খেতে হবে, তাকে শাকসবজি ফলমূল খেতে হবে, তারা যে ত্রাণটা পাচ্ছে সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, সেটা দিয়ে হয়তো তারা কোনো রকম দুবেলা দুমুঠো খাবারের সংস্থান তাদের হচ্ছে। সেখানে তাদের ফ্রেশ শাকসবজি ফলমূল কিনে, কিংবা তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে মাছ, মাংস, অন্যান্য প্রোটিন জাতীয় খাবার, অ্যানিমেল প্রোটিন যেটা শরীরের জন্য অনেক বেশি বায়োঅ্যাভেলেবল, সেই ধরনের খাবার তার পক্ষে এই মুহূর্তে সংস্থান করাটা তো খুবই দুষ্কর। তো তাদেরকে এখন কিভাবে বলা হবে যে করোনা প্রতিরোধ করার জন্য তুমি তোমার প্রতিরোধ ক্ষমতা বাড়াও? আর দ্বিতীয় জিনিস হচ্ছে, এটা তো এখন আমি খেয়ে এখনই আমি সেই পুষ্টি উপাদানের ফলাফল পেয়ে যাব তা না। যারা মানে ইতিমধ্যেই অপুষ্টিতে ভুগছে, যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা, আপনারা জানেন যে যদি অপুষ্টিতে ভোগে তার প্রতিরোধ ক্ষমতাও অত সুসংহত হবে না, সুদৃঢ় হবে না। তাকে এখন আমি এই মুহূর্তে খাবার দিয়ে করোনার সাথে যুদ্ধ করার মতো তার প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে ফেলা যাবে, এই ধরনের সায়েন্স বোধহয় আমার জানা নাই অন্তত না। কিন্তু শারীরিকভাবে যদি আপনি শক্ত সমর্থন না থাকেন, সেক্ষেত্রে তো আপনাকে রোগবালাই কাবু করার সম্ভাবনা বেশি থাকে, যেটা আমরা সাধারণভাবে জানি। হ্যাঁ, তো তাহলে পরে যেটা হচ্ছে যে আমাকে শুরু থেকেই যেটা করতে হবে, একেবারে মায়ের গর্ভকালীন সময় থেকেই তার যেটা পুষ্টি উপাদান যেভাবে দরকার সেই জিনিসগুলোকে ফলো করে সেইটা করতে হবে। এবং সেই ক্ষেত্রে যে ডায়েটারি গাইডলাইন আছে WHO, সেই ডায়েটারি গাইডলাইন ফলো করতে হবে। এবং সেটা আমাদের দেশে সম্ভব হয় না, কারণ যারা দারিদ্র সীমার নিচে তাদের পক্ষে সেই জিনিসগুলো করা সম্ভব হয় না। এবং সেখানে আমরা দেখি যে আমাদের যে খাদ্যাভ্যাস, সেখানে ভাত এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মাত্রাই বেশি থাকে, কিন্তু যেটা বৈচিত্র্যতা আনা, যে বিভিন্ন ধরনের ফুড গ্রুপ থেকে খাবার খেতে হবে যাতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান
একটা সন্নিবেশ হবে শরীরের চাহিদা পূরণ করার জন্য, এবং চাহিদা অনুযায়ী সেই জিনিসটা হয় না। তো সেইটা করতে হলে পরে এই মুহূর্তে যাদের দরিদ্র জনগোষ্ঠীর কথা বলছেন, দরিদ্র জনগোষ্ঠীর ক্ষেত্রে আমরা যেটা বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল এবং IPHN থেকে দুর্যোগ মন্ত্রণালয়ের জন্য একটা কোভিড ফুড রেশনের প্যাকেজ করেছি, সেখানে আমরা মিনিমাম চাল ডাল কিছু রেশনের কথা আপনারা যে বিষয়টি বলছেন যে ত্রাণের যে কার্যক্রম চলছে সেখানে এই পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, সেখানে কিন্তু আমরা একটা টেকনিক্যাল কমিটি কাজ করেছে এবং সেখানে কিন্তু আমরা রেশনের পাশাপাশি আমি এই বিষয়টি আপনার কাছে আবারও শুনবো। তার আগে আমি একটু মিসবাউল ফেরদৌসের কাছে যেতে চাই, যিনি আমাদের সাথে যুক্ত আছেন চায়না থেকে। মিসবাউল, আপনি যে বিষয়টি বলছিলেন যে কোভিড-19 ফাইটার যারা রয়েছেন, ট্রু ফাইটার, তরুণ চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি, আরেকটি বিষয় আমি আলোচনা করতে চাই আপনার সাথে, যে বিষয়টি হচ্ছে কোয়ারেন্টিনের বিষয়, যে হোম কোয়ারেন্টিন এবং ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিন। আসলে কোনটি আমাদের জন্য বেশি কার্যকর বাংলাদেশের বাস্তবতায় আপনার কাছে কি মনে হয়? যেহেতু আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে, এখন কিন্তু কোয়ারেন্টিন, আইসোলেশন এগুলা অনেক কিছুই কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। জাস্ট 10 দিন আগে আমাদের একটা সায়েন্টিফিক রিসার্চ পেপার পাবলিশ হয়েছে ফ্রম উহান ইনস্টিটিউট অফ একটা ইউনিভার্সিটি থেকে, আমি নাম ঠিক জানি না। ওনারা সেটা ক্লিয়ারলি বলেছেন কম্পারিজন বিটুইন চায়না এবং ইটালি, কেন আজকে ইটালিতে তারা কোভিড-19 যেভাবে কন্ট্রোল করার কথা ছিল সেভাবে কন্ট্রোল করতে পারে। ওখানে দেখা গিয়েছে যাদের কোভিড-19 পজিটিভ ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছে ইউ ক্যান স্টে ইন হোম, আপনি ঘরে থাকবেন, ঘর থেকে বের হবেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে যাকেই আপনার কোভিড-19 পজিটিভ, আমরা যদি তাকে বাসায় পাঠাই, 14টা দিন তার খাওয়া, তার ক্লিনিং, তার ঘুমানো সবকিছু মিলিয়ে সে কিন্তু বাসার অন্য 10 জন বা 5 জনের সাথে কিন্তু ইন্টারাকশন হবেই। তো আমাদের খুব বোল্ডলি আমি বলতে চাই, হোম কোয়ারেন্টাইন আমাদের দেশে আমরা যদি একটা কোভিড-19 পজিটিভ পেশেন্টকে বলি আপনি পাশে থাকবেন, তাহলে কিন্তু আসলে ওই পজিটিভ একজন পেশেন্ট কিন্তু আরো 10 জনকে পজিটিভ করবে। তো আমি সবার কাছে আর্নেস্ট রিকোয়েস্ট করবো, যদি এরকম কোভিড-19 পজিটিভ থাকে, ইনস্টিটিউশনাল বেস যদি এরকম কোনো ইনস্টিটিউট করে বা কোনো একটা হসপিটাল করে, হ্যাঁ এরকম পেশেন্টকে আমরা আইসোলেশন নিয়ে আসলাম, যাদের পজিটিভ হলো, আচ্ছা আপনার পজিটিভ, আপনাকে এরকম 14 দিন আমাদের এখানে থাকতে হবে, তাহলে একটা নিয়ম নীতি, একটা ফ্রেমের মধ্যে একটা পেশেন্ট থাকবে। এভাবে কিন্তু আস্তে আস্তে করে আমরা কন্ট্রোল করতে পারবো। কিন্তু যদি আমরা বাসায় ছেড়ে দিই, বাসায় যদি বলি যে হ্যাঁ আপনি চলে যান, তাহলে কিন্তু আমার জানা মধ্যে আমি দেখেছি অনেকগুলি কান্ট্রির আমাদের রিসার্চ ডাটা আমাদের হাতে এসেছে, খুব কম কান্ট্রি কিন্তু যারা এভাবে কন্ট্রোল করতে পারেনি, তাদের জন্য ভয়ঙ্কর একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ধন্যবাদ। জি, আবু ইউসুফ ফকির, নিশ্চয়ই আপনি মিসবাহুল ফেরদৌসের কথা শুনছিলেন যে তারা কি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। তো এই যে আমরা লকডাউন শিথিলতার আশঙ্কা নিয়ে সামনের সময়ে আগাচ্ছি, সেই ক্ষেত্রে আসলে কি কি ব্যবস্থা আপনাদের পরিকল্পনায় রয়েছে নেওয়া উচিত? অনেকে বলছেন যে মাস্ক পরা বাধ্যতামূলক করার জন্য এখনকার পরিস্থিতিতে, এবং এই যে কোয়ারেন্টাইনের বিষয়টি, আপনারা কি পরিকল্পনা করছেন? ধন্যবাদ। আসলে মাস্ক তো আপনাকে পরতেই হবে, এ ব্যাপারে কোনো অবকাশ নেই অন্য কিছু ভাবার। পাশাপাশি আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি, যেমন আমাদের সরকারি হাসপাতাল আছে, হাসপাতালের সিট সংখ্যা আছে ৭৫,০০০, প্রাইভেট আছে আরও ৭৫,০০০। যদি প্রয়োজন হয় আমরা প্রতিটা জেলা হসপিটালে ২৫০ বেড আছে, আবার যেগুলোতে মেডিকেল কলেজ আছে সেখানে আপনার ৫০০ বেড আছে, আমরা এগুলোকে টোটালি কোভিড হাসপাতাল করে ফেলব। আর হাসপাতাল করার পাশাপাশি এক সাইডে থাকবে যেগুলা যে আপনার আইসিইউ টাইপের রুগী, অক্সিজেন থেরাপি লাগে, ওগুলোকে একদিকে করব, আর যেগুলোকে শুধুমাত্র আইসোলেশনের জন্য রাখা সেটা একদিকে করব। পাশাপাশি আমরা প্রাইভেট সেক্টর অনেকগুলো নিয়েছি, যেমন বসুন্ধরা কনভেনশন সেন্টার, এটা আজকেই চালু হবে, সেখানে আমাদের ৩০০০ বেড আছে, সেখানে কিন্তু আইসোলেশন করতে। তারপরে যদি আরও প্রয়োজন হয়, দরকার হলে আমাদের দেশে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে আমরা সেগুলো নিতে পারবো, বা স্কুল কলেজ এগুলো নেওয়া যাবে। এটা রুগী কীভাবে বাড়ে সেটার উপরে আমাদের এডুকেটলি প্রিপারেশন আসছে, এটা অলরেডি এটা আমাদের সব করা হয়ে গেছে।
আবু ইউসুফ ফকির, একটি বিষয় আপনি বলছেন যে মাস্ক অবশ্যই পরতে হবে, এর বিকল্প নেই, কিন্তু আমরা জানি যে আইন করে কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সিঙ্গাপুর এবং কয়েকটি দেশ। আমাদের দেশে যেহেতু মানুষ কিন্তু অনেক আইন কানুনই মানছে না, আপনি শুরুতেই বলছিলেন যে মানুষের কিছু অসহযোগিতা আছে এসব ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে মাস্ক পরার পরামর্শ কি যথেষ্ট, নাকি আপনারা সেটি পরার বাধ্যতামূলক করার জন্য কোনো পদক্ষেপ নেবেন? না, বাধ্যতামূলক তো অবশ্যই করা উচিত, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আপনি মনে করবেন যে আমি ছাড়া আমার সারাউন্ডিং যারা আছে, এমনকি আমার স্ত্রী সন্তান তারাও কোভিড পজিটিভ। আপনি যখন এই জিনিসটি ভাববেন যে আমি মাস্ক না পরলে আমি মারা যেতে পারি, তখনই কিন্তু আপনি পরবেন। এই বুঝটা সবার মধ্যে আসা উচিত। বারবার হাত ধোয়া, আপনার এই যে বিভিন্ন বাটনগুলো আছে সেই বাটনগুলোকে স্পিড দিয়ে মোছা, এগুলা এই সমস্ত জিনিসগুলো যদি আমরা সকলে মেনটেন করি এবং বারবার হ্যান্ড ওয়াশ করি, তাহলে কিন্তু আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। আর আমি নিজেও দেখছি অফিসে অনেক সময় কথা বলার সময় মানুষ দেখা যায় মাস্কটা নাকের নিচে নামিয়ে রাখে, তাহলে তো আপনি এই মাস্ক পরার কোনো যুক্তি থাকে না। পাশাপাশি একটু সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স, যেটা 3 ফিট অ্যাটলিস্ট যাতে আমরা মেনটেন করি, এগুলো মেনটেন করলে নিজেকে সেভ করার সুযোগ অনেক বেশি। না, আমি বলছিলাম যে আপনারা এই বিষয়গুলো পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ চিকিৎসকরা দিয়ে যাচ্ছেন, কিন্তু সবাই সেটি পালন করছেন সেটি যেমন মনে হচ্ছে না। আর মাস্ক পরার বিষয়টি আপনারা এই নিয়ম করে কিংবা কোনো জরিমানা করে সেটি বাধ্যতামূলক করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? না, ইতিমধ্যে কিন্তু আপনি লক্ষ্য করছেন যে আমাদের পুলিশ বাহিনী, তারপর বিজিবি, এরা কিন্তু এটা অনেক ক্ষেত্রে এরা মাস্ক পরাইতে বাধ্য করছে। পাশাপাশি একই হুন্ডা যাতে 2-3 জন না চলে, এগুলো কিন্তু ওনারা করতে যেয়ে দেখা গেছে আজকে কিন্তু পুলিশ বাহিনী এটা বড় একটা অংশ কিন্তু ইনফেক্টেড হয়ে গেছে। এখন এটা তো আপনার এক সময় তো এইভাবে চলতে গেলে দেখা যাবে আমার পুলিশ বাহিনীও, এটা তো আইন আছে অলরেডি, কিন্তু সংক্রামক দিকে আইনে কিন্তু এটা আছে করা। হ্যাঁ, আমরা এটা প্রয়োগ করতে পারি, কিন্তু প্রয়োগটা তো করবো আলটিমেটলি আমাদের পুলিশ ভাইরা তারা নিজেরাই তো ইনফেক্ট হয়ে যাচ্ছে। আর প্রতিটা মানুষকে তো ভাবতে হবে যে এটা আমার নাগরিক দায়িত্ব, আমি যাতে রাস্তাঘাটে থুতু না ফেলি, আমি মাস্কটা ব্যবহার করব, মাস্ক ইউজ করব, যাতে আমার দ্বারা আমার সন্তান বা আমার কাছের বন্ধু যাতে কন্টামিনেটেড না হয়। জি, আবু ইউসুফ ফকির, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আমি একটু ডক্টর নাজমা শাহিনের কাছে যেতে চাই যে ত্রাণ দুস্থ মানুষদের কিংবা অসহায় মানুষদের যে ত্রাণ দেওয়া হচ্ছে, সেই ত্রাণে আপনি বলছিলেন যে কোভিড-19-এর জন্য যে গাইডলাইন আছে, ডায়েটারি গাইডলাইন, সেই গাইডলাইনটা কি ফলো করার জন্য আপনারা সেই বিষয়ে আসলে কতটুকু অগ্রগতি দেখছেন? না, এখানে একটা কথা আছে, কোভিড-19 এর জন্য কোনো ডায়েটারি গাইডলাইন নাই। আচ্ছা, এটা যেটা হচ্ছে WHO যেটা হেলদি ডায়েট যে গাইডলাইন আছে সেটাই, সেখানে মূল বিষয়টা যেটা হচ্ছে যে ব্যালেন্সড এবং ডাইভার্সিফাইড খাবার খেতে হবে। যেটা হচ্ছে যে রেশন যেটা করা হয়েছে কোভিডের জন্য, আমরা ফুড প্যাকেজ যেটা রেশনের জন্য করেছি দুর্যোগ মন্ত্রণালয়ের জন্য, সেখানে যেটা হচ্ছে তাদের 5 জনের যদি পরিবার হয়, সেই পরিবারের তার মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য রেশন প্লাস ক্যাশ আমরা সুপারিশ করেছি। ক্যাশ সুপারিশটা এই জন্য করেছি যে তাদেরকে যদি মানে শাকসবজি এবং মাছ মাংস কিনে খেতে হয় তাহলে পরে ক্যাশ ছাড়া সম্ভব না। এবং আমরা সেটা একটা হিসেব করে দেখেছি যে কি কি ধরনের খাবার দিয়ে তার যদি প্রতিদিনের একটা মেনু করা হয়, তার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, এবং সেখানে সেই খাবারগুলো কেনার জন্য কত টাকা লাগে 7 দিনের হিসেব করে সেটা আমরা সুপারিশ করে বলেছি যে রেশন প্লাস ক্যাশ দিতে হবে। তাহলেই কোভিডের জন্য যে পুষ্টি উপাদানগুলি জরুরি এই মুহূর্তে, সতেজ শাকসবজি মাছ মাংস কিনে খাওয়ার জন্য, সেই জিনিসটাই আমরা। ডক্টর নাজমা শাহিন, আরেকটি বিষয় আমি একটু আপনার মাধ্যমে জানতে চাই, আপনি আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে যারা কোভিড-19 রোগে আক্রান্ত ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে, আমাদের যেই কোভিড-19 বিশেষায়িত হাসপাতালগুলো রয়েছে যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, আমরা জানি সেখানে চিকিৎসা নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে, চিকিৎসা সেবা নিয়ে।
আবার সীমাবদ্ধতাও আছে, দুটোই বাস্তবতা আমাদের জন্য। সেই ক্ষেত্রে এই যে কোভিড-19 রোগীদের জন্য যে বিশেষ মেগা ডোজের খাবার দাবারের কথা বলা হচ্ছে, ভিটামিন সি কিংবা অন্যান্য খাবার দাবার একটু বেশি খাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে ওইসব হাসপাতালে কি আসলে কোনো পুষ্টিবিদ রয়েছেন, কিংবা আপনারা কি সেটি নজরদারি তদারকি করছেন তারা ঠিকমতো সেই ধরনের খাবার পাচ্ছেন কিনা? সেগুলোতে আমাদের দেশে হসপিটালগুলিতে পুষ্টিবিদ থাকা, কিংবা যেরকম ধরেন একটা যখন আইসিইউর পেশেন্ট, তাকে কিন্তু সমস্ত কিছুই দেওয়া হচ্ছে ইন্ট্রাভেনাস, তার সমস্ত বডির সিস্টেমটাকে কিন্তু বাইরে থেকে তার পুষ্টি উপাদান দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। সেই ক্ষেত্রে যে ম্যানেজমেন্টটা, সেটার জন্য কিন্তু একজন খুবই স্কিলড সেখানে নিউট্রিশনিস্ট দরকার, ডায়েটিশিয়ান দরকার। সেগুলো ব্যবস্থাপনা কিন্তু আমাদের দেশে নাই, উন্নত দেশগুলোতে আছে। এবং সেখানে মেগা ডোজে যে ভিটামিন সি কিংবা ডি দেওয়ার কথা বলা হচ্ছে, কিংবা জিঙ্ক দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু সবই ইন্ট্রাভেনাস দেওয়া হচ্ছে। আমরা ডক্টর নাজমা শাহীন, আমরা বুঝতে পারছি আপনার যে বিষয়টি আপনি বলতে যাচ্ছেন, আসলে বিশেষায়িত হাসপাতালগুলোতে এই বিষয়গুলো নজর দেওয়া উচিত। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, আমরা বাকি দুইজনের সাথে একটু কথা বলতে চাই। মিসবাউল ফেরদৌস, আপনার অভিজ্ঞতা শুনছিলাম চায়নার এবং বাংলাদেশের বাস্তবতা, আসলে আপনি যদি খুব সংক্ষেপে বলেন আমাদের এই মুহূর্তে করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে শুধু এই মেসেজটা দিতে চাই, আতঙ্কিত না হয়ে এখন শুধু নিজেকে আত্মসচেতনতা ক্রিয়েট করতে হবে। আত্মসচেতনতা বলতে শুধু নিজে না, একজন ফ্যামিলিতে বাবা মা ভাই বোন সবাই মিলে বসে শুধুমাত্র আত্মসচেতন কিভাবে হতে পারে সেটা নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে। পাশের বাসায় যদি কোনো মানুষ যদি আত্মসচেতন না হোক, তাকেও ওনাকে বুঝাতে হবে। এখন পলিসি মেকার যারা আছেন, আমাদের যারা শ্রদ্ধেয় স্যার আজকে যিনি শুনছেন, ওনাকেও বলছি, আপনারা যারা আছেন স্যার, ইউ আর দ্য পলিসি মেকার। আপনাদের অ্যাক্টিভ ভয়েস ক্যান সেভ দ্য বাংলাদেশ। এবং আমাদের যারা মিসবাউল, আমি সেই আপনার কথা সূত্র ধরেই ডাক্তার আবু ইউসুফ ফকিরের কাছে যেতে চাই, যে মানুষ কিন্তু এখন একদিক থেকে যেমন আতঙ্কিত যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে লকডাউন উঠে যাচ্ছে, শিথিল হচ্ছে, তো সেই বাস্তবতায় আসলে আমাদের সামনে কি করণীয়? আবু ইউসুফ ফকির, আপনারা মানুষকে কিভাবে এই পরিস্থিতি সামাল দিতে বলবেন? আমি মনে করি, আমি নিজেও একজন বয়স্ক লোক, আমি মনে করি আমরা যারা বয়স্ক আছি বা ইয়াং আছি, ইয়াংদের চিন্তা করতে হবে যে আমি আমার বাবাকে সেভ করার জন্য আমি রোগটা আমার ঘরে নিব না। আর বয়স্ক লোকদের চিন্তা করতে হবে, যেহেতু আমার কোমরবিডিটি আছে, তা আমাকে 100% সেফ ওয়েতে চলতে হবে, ঘরের বাইরে যত কম যে পারা যায়। এবং গেলেও যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু গাইডলাইন আছে, আপনি মার্কেটগুলো কীভাবে কত স্পেস মেনটেন করে আপনি চলবেন, কোথায় আপনি কীভাবে যাবেন, প্রতিটা কিন্তু গাইডলাইন দেওয়া আছে। সেই গাইডলাইনগুলো আমরা যাতে মেনে চলি। আর আপা যে নিউট্রিশনের কথাটি বললো, সেখানে তো কোভিড রুগীদের কিন্তু আপনার ডায়েট চার্জ বেশি দেওয়া হয়েছে, সেখানে 250 টাকা করে দেওয়া হয়েছে। এমনি নর্মাল রুগীদের কিন্তু 130 টাকা। আর সবাইকে মেজবাবাই যেটা বললো যে এটাই সত্যি, যে সবাইকে মনে করতে হবে যে আমাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য যা কিছু দরকার, প্রতিটা লোকেই যদি নিজেকে সেভ করে, দেখবেন সমস্ত বাংলাদেশ সেভ হয়ে যাবে। আর যদি নিজে ঢিলে তালাভাবে চলে, বা তাহলে সে নিজে তো অসুস্থ হবেই, আর তার ফ্যামিলি, আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে সে কন্টামিনেট করবে। আমি সকলকে ভালো থাকার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, যাতে আমাদের সকলে ভালো থাকে। আপনাদের এনটিভি দর্শক এবং আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। অর্থাৎ আপনাদের আলোচনা থেকে যে বিষয়টি স্পষ্ট হলো, ডাক্তার মিসবাউল এবং আবু ইউসুফ ফকির এবং ডক্টর নাজমা শাহীন, মানুষের এখন নিজেদেরকে সচেতন করা এবং আত্মসচেতনতার উপরে জোর দেওয়া উচিত এই রোগ থেকে বাঁচার জন্য। আপনার নীতি নির্ধারণী পর্যায় থেকে যেই ধরনের পদক্ষেপ নেওয়া হোক না কেন, প্রত্যেকেই তার নিজেকে বাঁচানোর ক্ষেত্রে নিজেকেই সচেতন হতে হবে, সেই বিষয়টির আসলে বিকল্প নেই। আর আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা রয়েছে, সেই অবস্থা বিবেচনায় নিয়ে হয়তো অনেক সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসছে, সেটি যেমন বাস্তবতা, সেই বাস্তবতার সাথে তাল মিলিয়ে আমাদেরকেও সতর্ক হওয়া প্রয়োজন। আপনাদের কথা থেকে সেই বিষয়টি উঠে এসেছে, আশা করি দর্শকরাও সেই বিষয়গুলো নিয়ে সচেতন হবেন। আপনারা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো তাদেরও কাজে লাগবে। তো আমাদের আজকের সময় এখানেই শেষ আলোচনার। আপনাদের সাথে অন্য সময় অন্য অনুষ্ঠানে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক শুনছিলেন
আমাদের আজকের কোভিড-19 করণীয় নিয়ে আলোচনা। এই করোনা ভাইরাস সম্পর্কে নিশ্চয়ই আপনাদেরও অনেক প্রশ্ন আছে, আপনাদেরও অনেক মতামত আছে। সেই বিষয়গুলো আমাদের জানাতে পারেন, ইমেল করতে পারেন আমাদেরকে covid19@ntbbd.com এই ঠিকানায়। এছাড়া যদি চিঠি লিখতে চান সেটিও পারেন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক কোভিড-19 করণীয় এনটিভি 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আর এই অনুষ্ঠানটি যদি আপনারা পুনরায় দেখতে চান তাহলে আমাদের অনলাইন ভিজিট করতে পারেন www.ntbbd.com এই ঠিকানায়। পরবর্তী অনুষ্ঠান পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর করোনায় করণীয় যেসব স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।